আসসালামু আলাইকুম। আমার তৃতীয় বর্ষের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি যে যেখানে আছো মঙ্গলমতেই আছো। আমরা পড়ছিলাম বাংলা প্রবন্ধ 1 3005 নম্বর কোর্স। সেখান থেকে আমরা শুরু করেছিলাম রবীন্দ্রনাথের প্রবন্ধ পড়া। বেশ কয়েকটা প্রবন্ধ পড়েছি। আজকে আমরা রবীন্দ্রনাথের আরেকটি প্রবন্ধ পড়ার চেষ্টা করব। আমি সাদিয়া আফরোজ, সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা, আছি তোমাদের সঙ্গে এই অনলাইন ক্লাসে। আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের বেশ কয়েকটি প্রবন্ধ পড়েছি। বিভিন্ন প্রবন্ধে তার চিন্তাশীল ও ভাবুক মনের সাথে আমাদের পরিচয় ঘটেছে। রবীন্দ্রনাথের প্রবন্ধ না পড়লে হয়তো তার সামাজিক মানবিক দায়বদ্ধতার দিকটা আমাদের কাছে অজানায় বা আড়ালেই থেকে যেত। আমরা এই পর্যন্ত তার যে সৌন্দর্য এবং প্রকৃতি বিষয়ক কিছু প্রবন্ধ পড়েছি। সাহিত্য বিষয়ক তার বেশ কিছু প্রবন্ধ আছে, আমাদের সিলেবাসেও আছে। এখান থেকে আমাদের পাঠ্য যে সাহিত্যের পথে প্রবন্ধ গ্রন্থের অন্তর্গত সাহিত্য প্রবন্ধটি, তিনি সাহিত্যের নিগূঢ় তত্ত্ব বিশ্লেষণ করে, এর আগে আমরা প্রাচীন সাহিত্য থেকে একটা পড়েছিলাম মেঘদূত, সাহিত্যের নিগূঢ় তত্ত্ব বিশ্লেষণ করে সাহিত্যের পথে প্রবন্ধ গ্রন্থটি রচনা করেছেন। এখানে বলে রাখা দরকার যে তার যে সাহিত্য রসতত্ত্বের আলোচনা প্রথম থেকেই আমরা একটি ভিন্ন সুর লক্ষ্য করব। এখানে তার কবিসত্তার কাজ বেশি। আমরা যেটা আগেও দেখেছি, যিনি প্রবন্ধ লিখলেও সেই প্রবন্ধের মধ্যে ওনার কবিসত্তা অনেক বেশি প্রকাশ পাচ্ছে। তো এখানেও তাই কবিসত্তার কাজ বেশি, উপমা আরও প্রচুর, মীমাংসা আরও অনিশ্চিত, এবং উপস্থাপনা শাস্ত্রীয় আদর্শ দেখলে মানে সবচেয়ে কম তৃপ্তিকর। সেটা আমরা পড়ার সময় বুঝবো যে এত বেশি উদাহরণ এবং এক জায়গায় থেকে তথ্য আরেকভাবে চলে গেছে যে এটা বুঝতেও কিছুটা সময় লাগে। এবং আগেও বলেছি যে মীমাংসায় পৌঁছানো এবং উনি কী বলতে চাচ্ছেন যেন শেষ পর্যন্ত সেটা পরিষ্কার হয় না। যাই হোক, আমরা বলেছি তোমাদেরকে যে বেশ কয়েকবার পড়তে হবে, পড়ে তারপর অনুধাবন করতে হবে যে আসলে এটার মধ্যে কী আছে। তো সাহিত্য বিষয়ক গ্রন্থগুলোকে প্রাচীন সাহিত্য, আধুনিক সাহিত্য, সাহিত্যের পথে এ ধরনের সুস্পষ্ট নাম দিয়ে তিনি পাঠক, সম্পাদক, ছাত্র, অধ্যাপকের সুবিধা করে দিয়েছেন। ওনার আরও যেসব প্রবন্ধ গ্রন্থ আছে সেগুলো এরকম পর্যায়ে আর কি। কিন্তু এখানেও তার লেখার ধরনে যে কেমন, যে শোনো বলছে এই ভাবটা নয়, অর্থাৎ প্রবন্ধে যেমন লেখক তার নিজস্ব মতামতকে প্রতিষ্ঠিত করতে চান তেমন নয় আর কি। এখানেও যেন নিজের সঙ্গে তর্ক করতে করতে, মানে মনে হচ্ছে যেন নিজের সঙ্গে নিজের কথোপকথন হচ্ছে। তার যাত্রায় একটু এগিয়ে আবার পিছিয়ে, মনে হচ্ছে কিছুটা অ্যাডভান্স হচ্ছেন, আবার পিছিয়ে আসছেন, এবং মাঝে হোঁচট খেয়ে কখনো কোনো আকস্মিক ও উজ্জ্বল ভাবনার পশ্চাদাবধান করেন, কখনো বা দূরকল্পনার উৎসাহে আলোচ্য বিষয় বিস্তৃত হয়ে এমনভাবে লেখেন যেন সমস্ত ব্যাপারটাই তার আত্মপরীক্ষা বা স্বগতোক্তি। যে বললাম যে নিজের সঙ্গে নিজের কথোপকথন, এগুলো আমরা তার প্রবন্ধ পড়লে দেখতে পাবো, এই জিনিসগুলো বারবার আসবে। প্রবন্ধ রচনায় অনেক সময় আচ্ছাদনের ব্যবহার উপযোগী হয়, যে প্রবন্ধ যে বিষয়টা তারপরে আমরা আরও অনেক বিষয় তার সঙ্গে যে সম্পৃক্ত বিষয়গুলো সেগুলো আসে। যেমন সাহিত্য বিষয়ে কিছু বলার থাকলে তার একটি প্রশস্য বা প্রশংসার উপায় হলো বিশেষ কোনো কবি অথবা গ্রন্থের সমীক্ষণ। সেই অবলম্বনটিকে জড়িয়ে লেখকের চিন্তা উন্মিলিত হতে পারে, অন্য বিশেষ কবি বা গ্রন্থের অবলম্বন করে হতে পারে, এবং কবিরা সাধারণত এভাবেই সমালোচনা লিখে থাকেন। রবীন্দ্রনাথের প্রবন্ধের মধ্যেও কিন্তু এরকম উদাহরণের অন্ত নেই। কিন্তু সাহিত্য বিষয়ক যে প্রবন্ধগুলো আমরা পড়বো সেগুলোর কথা বলছি, যে সাহিত্য বিষয়ক প্রবন্ধে বিশুদ্ধ রকম তাত্ত্বিক বা দার্শনিক আলোচনার দিকে তার প্রবণতা আমরা দেখতে পাবো এই সাহিত্য বিষয়ক প্রবন্ধগুলোর ক্ষেত্রে। আমাদের আলোচ্য যে সাহিত্য প্রবন্ধ, এটা আজকে যেটা আমরা পড়ব, লেখক আমাদের যে বিষয়টা বলতে চেয়েছেন, আমরা সমস্ত প্রবন্ধের অনেক বললাম যে অনেক উদাহরণ আছে, কিন্তু সব কিছু ছাপিয়ে যে বিষয়টা গুরুত্বপূর্ণ আগেই বলে রাখছি তোমাদের সুবিধার্থে, যে এখানে প্রকাশধর্মিতার অন্যতম সোপান হিসেবে যে প্রকাশ করার যে মাধ্যম, সেইটা হিসেবেই উনি সাহিত্যকে বিবেচনা করে মানুষের প্রকাশ করার প্রবণতার একটা স্বরূপ বিশ্লেষণ করেছেন। যে মানুষ যে তার নিজেকে প্রকাশ করতে চায় বা প্রকাশ করার একটা প্রবণতা মানুষের মধ্যে আছে, সেই বিষয়টাই উনি উন্মোচন করতে চেয়েছেন আমাদের সামনে এই সাহিত্য নামক প্রবন্ধে।
প্রবন্ধের শুরুতেই উনি উপনিষদের কথা এনেছেন, যে উপনিষদে ব্রহ্মস্বরূপের 3টা স্তর সম্পর্কে উনি বলেছেন, যে সত্য, জ্ঞান, অনন্ত, এদের সঙ্গে সম্পর্কযুক্ত যে আমাদের মানবাত্মার যে কি সম্পর্ক সেই রূপের কথা বলেছেন, যে আমরা পড়লে এটা বুঝতে পারবো যে আমরা আছি, আমরা জানি ও আমরা প্রকাশ করি। সেই বিষয়টা আমরা প্রবন্ধে সরাসরি যাচ্ছি এবং দেখছি যে উনি কীভাবে বলেছেন। উপনিষদ ব্রহ্মস্বরূপের 3টি ভাগ করেছেন, যে একটা সত্যম, জ্ঞানম এবং অনন্তম। চিরন্তনের এই 3টি স্বরূপকে আশ্রয় করে মানবাত্মারও নিশ্চয়ই 3টি রূপ আছে। আর একটি হলো আমরা আছি, আর একটি হলো আমরা জানি, আর একটি হলো আমরা ব্যক্ত করি বা প্রকাশ করি। এখন আমাদের প্রধান পার্থক্যই হলো যে আমরা প্রকাশ করি, টিকে থাকা চরম সার্থকতা নাই। এই বিষয়টা একটু মনে রাখতে হবে, যে কোনো প্রাণী কিন্তু পৃথিবীতে টিকে থাকে, যার যেমনভাবে টিকে থাকা, কিন্তু মানুষ হিসেবে টিকে থাকতে গেলে আমাদের আরও কিছু বাড়তি বিষয়ের দরকার হয়, নিজেকে প্রকাশ করতে হয়। সেই বিষয়টাই কিন্তু অন্য প্রাণী থেকে মানুষকে আলাদা করেছে, এবং এই প্রকাশ করার জায়গা থেকেই সাহিত্যের সৃষ্টি। এটাই আসলে প্রাবন্ধিক আমাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন। বিভিন্ন রকম উদাহরণ দিয়ে নানান বিষয় আসবে, সেই বিষয়গুলো আমরা যাচ্ছি। তারপরে উনি বলছেন যে টিকতে হবে, টেকার জন্য কি চাই, অন্ন, বস্ত্র, বাসস্থান, যেগুলো বাঁচার জন্য লাগে সেগুলোর কথা বলছে। আমি আছি সত্যের এই ভাবটি তাকে নানা কাজ করায়। এই সঙ্গে আছে আমি জানি, আমার জানার জন্য কি জ্ঞান অর্জন করতে হয়। হ্যাঁ, সেটাও কিন্তু এই উপনিষদের সঙ্গে মিল আছে, যে জানতে হবে তার মানে জ্ঞান অর্জন করতে হবে। আর আমি যেটা প্রকাশ, এই মানব সত্যের সঙ্গে আরেকটা দিক আছে, সেটা হলো আমি প্রকাশ করি, যেটা বললাম। আমি আছি, এটি হচ্ছে ব্রহ্মের সত্য স্বরূপের অন্তর্গত। আমি আছি, এটার সঙ্গে ব্রহ্মের হলো সত্যের মিল আছে। আমি জানি, এটার সঙ্গে ব্রহ্মের জ্ঞানস্বরূপ, এটা হলো জ্ঞানস্বরূপের অন্তর্গত। আর আমি যে প্রকাশ করি, এটা ব্রহ্মের অনন্ত স্বরূপের অন্তর্গত। মানে ব্রহ্ম যে অনন্ত, সেই অনন্তের সঙ্গে কবি তুলনা করেছেন যে আমার এই প্রকাশ করার ক্ষমতা, যেটা অন্য প্রাণীর মধ্যে নেই। তো এখানে অনেক বিষয় আছে, যে আমি আছি, সত্যকে রক্ষা, আত্মরক্ষার জন্য মানুষের কত কি দরকার, সেগুলো বিষয়ে বলেছেন। এবং জ্ঞান অর্জন এবং জ্ঞান বিজ্ঞানকে জ্ঞানময় প্রকৃতির সঙ্গে সঙ্গত করে জানাই, ঠিক জানা, এগুলোর কথা উনি বলেছেন। আবার বলছেন যে আমি আছি, আমাকে টিকে থাকতে হবে। এই কথাটি যখন সংকীর্ণ সীমায় থাকে, তখন আত্মরক্ষা, বংশরক্ষা কেবল আমাদের অহংকে আঁকড়ে রাখে। কিন্তু যে পরিমাণ মানুষ বলে যে অন্যের টিকে থাকার, আর আমরা আরেকটা বিষয় কি, যে নিজে শুধু টিকে থাকাই কিন্তু আসলে টিকে থাকা না। মানুষের টিকে থাকা হলো অন্যকে নিয়ে, মানে শুধু একা টিকে থাকা না, অন্যকে নিয়ে টিকে থাকা। সেটাই হলো মানুষের মাহাত্ম্য। এই বিষয়টা উনি বলেছেন। এখানে আরেকটা বিষয় আসছে, যে আমি আছি সত্যের ভাবটি মানব অস্তিত্বে নানার কাজ করে। আমি যে আছি, মানুষের জানার আগ্রহ অসীম, এবং এর সঙ্গে সবচেয়ে উল্লেখযোগ্য দিকটা হচ্ছে যে আমি প্রকাশ করি। এটা শুধু মানুষই করে থাকে, আমি প্রকাশ করি, এবং আমি প্রকাশ করি এটাই যে ব্রহ্মের যে অনন্ত স্বরূপের সঙ্গে। এই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটা ব্যাখ্যার জন্য ইম্পর্টেন্ট তোমাদের। আরেকটা জায়গায় আমি পড়ছি, যে যেখানে একলা মানুষ, সেখানে তার প্রকাশ নেই। যেখানে আমি একা আছি, কার সঙ্গে কথা বলবো, হ্যাঁ, বা নিজেকে কিভাবে প্রকাশ করবো। টিকে থাকার অসীমতা বোধকে, অর্থাৎ আপনার থাকা অন্যের থাকার মধ্যে, এই অনুভূতিকে মানুষ নিজেরই ব্যক্তিগত ক্ষুদ্র দৈনিক ব্যবহারের মধ্যে প্রচ্ছন্ন রাখতে পারে না। তখন সে কি করে, নিজেকে প্রকাশ করে। এই জন্য মহাজীবনের আনন্দকে, আবেগকে সে নানা সাহিত্যে, স্থাপত্যে, মূর্তিতে, চিত্রে, গানে প্রকাশ করতে থাকে। এই যে প্রকাশ করার ক্ষমতা, এখানে কিন্তু কবি বা প্রাবন্ধিক এই যে শুধু সাহিত্য প্রকাশ করার মাধ্যম শুধু এটাকেই বলেননি, এছাড়া আরও আর্ট, স্থাপত্যকলা সব কিছুই কিন্তু নিজেকে প্রকাশ করার একটা বিষয়। যিনি ছবি আঁকেন, উনি কিন্তু তার ছবির মধ্যে দিয়ে নিজেকে প্রকাশ করছেন, যে ওনার ইচ্ছা বা ওনার চাওয়া বা কোন বিষয়টা উনি বোঝাতে চাচ্ছেন। আর সাহিত্যে তো আমরা লিখেই সেইটা মনের ভাব ব্যক্ত করছি আর কি। তো আরেকটা বিষয় বলছে যে নিঃসঙ্গ জীবনের প্রকাশ নেই, মানে যে একা থাকলে সেখানে প্রকাশ করার দরকার হয় না। সকলের সাথে মিলে একটা মহৎ জীবন রচনা করতে পারলেই আসলে জীবনের সার্থকতা, আনন্দ বা তৃপ্তি। জীবনের এই প্রকাশ হলো সাহিত্য বা কৃতি বা আর্টে প্রকাশ পেয়ে থাকে, সেই বিষয়টাই বলেছেন। আমি এই জায়গাগুলো একটু করেছি। এখানে আবার আর একটা বিষয়, যে জ্ঞান অর্জনের জন্য আমরা কত উদ্যোগ গ্রহণ করি। আমরা সারা জীবনই জ্ঞান অর্জনের জন্য অনেক পড়াশোনা করি বা কত কাজ করে থাকি, কত শিক্ষা লাভ করি, যা সর্বজনীন। কিন্তু বিশুদ্ধ আনন্দ,
আমরা শুধু জ্ঞান অর্জনের জন্য এসব করে থাকি, কিন্তু বিশুদ্ধ আনন্দ রস এটা কিসের মাধ্যমে পাওয়া? এটা শুধুমাত্র সাহিত্য বা আর্টের মাধ্যমেই অর্জন করা সম্ভব। জ্ঞান অর্জন অনেকভাবে করা যায়, কিন্তু যে আমরা আমাদের আত্মতৃপ্তি বা আনন্দ এই লাভের উপায় কিন্তু আসলে সাহিত্য বা আর্ট। সেটা উনি বলেছেন যে কিন্তু তার বিশুদ্ধ আনন্দ রসটি নানা রচনায় সাহিত্য আর্টে প্রকাশ পায়। আর পশুদের সঙ্গে মানুষের প্রধান পার্থক্য হিসেবে প্রাবন্ধিক এই প্রকাশ ক্ষমতাকে কিন্তু বুঝিয়েছেন যে অন্য প্রাণীদের থেকে আমাদের এইটাই মূলত পার্থক্য। এটা একটা গেল। আবার হলো যে প্রকাশটা একটা ঐশ্বর্যের সঙ্গে তুলনা করছেন, যে প্রকাশটা এই যে প্রকাশ বিষয়টাকে এটা অনেক উপরে নিয়ে গেছেন উনি, যে সেই বিষয়টা একটু বলছি, যে প্রকাশকে ঐশ্বর্যের সঙ্গে তুলনা করেছেন। সেটা কেমন? এখানে উনি একটা উদাহরণ দিয়েছেন যে লোহাকে যখন আমরা তার আকার পরিবর্তন করতে যাই বা তাপ প্রয়োগ করা হয়, একটা তাপযুক্ত লোহা কি দেখে বোঝা যাবে? যদি ওটা পর্যাপ্ত তাপ দিয়ে যখন সে তার রং পরিবর্তন না করে, যখন খুব বেশি উজ্জ্বল হয়ে যায়, মানে দেখা যায় যে লোহাকে পোড়ালে অনেকক্ষণ ধরে তাকে তাপ দেওয়ার পর সে কিন্তু রক্তিম বর্ণ ধারণ করে, তখন আমরা বুঝতে পারি যে তার যখন দীপ্তিটা ছড়িয়ে যায় তখন আমরা বুঝতে পারি যে এটা পর্যাপ্ত তাপ হয়েছে, মানে তার প্রকাশটা ঘটছে। সেইটার সঙ্গে উনি কেমন তুলনা করেছেন যে তেমনি মানুষেরও নিজেকে যখন নিজের মধ্যে আর রাখতে পারে না, নিজেকে নিজের দীপ্তিটা প্রকাশ করে ফেলে, তখনই কিন্তু আমরা তার বিষয়টা বুঝতে পারি, এবং সেই দীপ্তিটাই কিন্তু সাহিত্য। আমরা কিন্তু এরকম হয় যে মনের অবস্থা যখন ব্যক্ত করছি, যখন আর সবাই সেটা পড়ে অনুধাবন করছে বা নিজে সেখান থেকে আনন্দ লাভ করছে, বা সেটা যদি বিষাদের হয় তার অনুভূতিকে নাড়া দেয়, তখনই তো সেটা আসলে সাহিত্য হয়ে ওঠে আসলে। আর আমরা বলি যে সাহিত্য হলো সেটাই যে যা পড়ে মানুষ, যিনি লেখেন উনিও আনন্দ পাবেন এবং যে পড়বে সেও আনন্দ লাভ করবে। তো এখানে একটা লাইন উল্লেখযোগ্য, যে মানুষের যে সকল ভাব স্বকীয় প্রয়োজনের মধ্যেই ভুক্ত হয়ে না যায়, যার প্রাচুর্যকে আপনার মধ্যে আপনি রাখতে পারে না, যা স্বভাবতই দীপ্যমান, তারই দ্বারা মানুষের প্রকাশের উৎসব। বোঝা গেছে এটা? যে ওই যে বললাম যে লোহা তপ্ত হওয়া বা লোহা দীপ্ত হয়ে যখন প্রকাশমান হয়, মানুষ যখন নিজের ভিতরে নিজেকে না রাখতে পেরে যখন তার প্রাচুর্যকে আপনি রাখতে না পেরে স্বভাবতই দীপ্যমান হয়, স্বভাবতই সে প্রকাশমান হয়ে যায়, সেইটাই তখন এইটাই প্রকাশের উৎসব, এটাই আসলে সাহিত্য। এটাই লেখক বোঝাতে চেয়েছেন। এই দীপ্তি প্রকাশিত হয় আসলে সাহিত্যের মধ্য দিয়ে। আরেকটা বিষয় উনি বলেছেন যে টাকা পয়সা, ধন দৌলত। টাকা যখন দৈন্যের বাহন হয়, মানে টাকা কিন্তু আমাদের দীনতা দূর করে, এটার উপর আমরা নির্ভরশীল, তখন এটা হয়ে যায় কি, সেই দৈন্যের নাম হলো প্রতাপ। উনি প্রতাপের কথা বলেছেন, তখন তা হয় প্রতাপ। এই প্রতাপের অসুচি স্পর্শ, এটাকে উনি একটু নেতিবাচক অর্থে ব্যবহার করেছেন। প্রকৃতি তার শ্যামল অমৃতের ধারা দিয়ে মুছে দিচ্ছে, আর ফুলগুলি যেন প্রতাপের কলুষিত পদচিহ্ন ঢেকে দিচ্ছে। এই ফুলটাকে উনি খুবই ইতিবাচক হিসেবে উপস্থাপন করেছেন। এই ফুলকেই সাহিত্যের একটা মানে ফুলকে উনি উপমা হিসেবে ব্যবহার করেছেন, যে ফুলের জায়গায় যদি আমরা মনে করি যে সাহিত্য। এখানে বলছেন যে দৈন্যের প্রতাপ না কেবলমাত্র দেখো, এই যে এরপরে আছে যে শ্যামল অমৃতের ধারা দিয়ে মুছে দিয়ে যাচ্ছে, ফুলগুলির সৃষ্টির অন্তপুর থেকে সৌন্দর্যের ডালি বহন করে নিয়ে এসে প্রতাপের কলুষিত পদচিহ্নগুলোকে লজ্জায় কেবলই ঢাকা দিয়ে চলেছে। তার মানে ফুলটাকে উনি এইটা একটা উপমা দিয়ে ব্যবহার করেছেন, যে এইটাও আমাদের জীবনের যত কলুষতাকে ঢেকে দিচ্ছে। ফুলের সৌন্দর্যকে তিনি সাহিত্যের বা আমাদের এই প্রকাশ ক্ষমতার সঙ্গে তুলনা করেছেন। আচ্ছা, এরপরে আরেকটা বিষয় উনি উদাহরণ হিসেবে নিয়ে এসেছেন, যে আমরা জানি সপ্তম আশ্চর্যের যেই অমর কীর্তি শাহজাহান, সম্রাট শাহজাহানের তার প্রেমের প্রতীক কিন্তু যে তাজমহল, সেই তাজমহলকে উনি আবার এখানে উদাহরণ হিসেবে নিয়ে এসেছেন, যে যদি আমরা তাজমহলের সৃষ্টির রহস্যটা চিন্তা করি, সেখানে কত মানুষের শ্রম আছে, তারপরে কত অর্থ আছে, কত অর্থলগ্নি আছে, সেই বিষয়টা ছাপিয়ে কিন্তু এখানে যদি আমরা সম্রাট শাহজাহানের মনের
এটা বুঝি, বা উনি এটা যখন উন্মুক্ত করে দিলেন সবার জন্য, ওটা তো উনি ওনার নিজের করে রাখেননি যে নিজের প্রাসাদ উনি উপভোগ করবেন এটা শুধু একা, তা না। উনি এটা সবার জন্য যখন উন্মুক্ত করে দিলেন, তখন তখনই কিন্তু এটা একটা অনন্তের বেদিতে পরিণত হলো। সেই বিষয়টা উনি বলেছেন এখানে, যে আর তার আপন থাকলো না, তখন সেই বিষয়টা অনন্তের বেদিতে পরিণত হলো। এই তাজমহল হতে নিত্য উচ্চারিত, মানে এইখানেও কিন্তু উনি এই যে প্রকাশ করে দিলেন সবার জন্য, যে উন্মুক্ত করে দিলেন, সেই বিষয়টাকেও এখানে এটার সঙ্গে তুলনা করেছেন। আরেকটা বিষয় উনি এর আগে বলেছিলেন মেঘদূতের কথা, তাজমহলের কথা আবার বলেছেন যে মেঘদূতের কথাও এখানে এসছে। কেমন যে যেমন আমরা মেঘদূত কাব্য এর আগে আমরা পড়েছি, উজ্জয়িনীর কথা আছে, ওগুলো বিষয় আবার এসছে, যে সেই যে কাল ওটা তো ওখানেই থাকতো, কিন্তু যদি প্রকাশ না হতো তাহলে কিন্তু আমরা সেই সময়টাকে উপভোগ করতে পারতাম না, বা সেই সময়টা সম্পর্কে জানতে পারতাম না। এই বিষয়ে একটা কিছু আছে। আর আছে কিছু পাটকল শ্রমিকদের কথা আছে, পরবর্তীতে আমরা সেটা আবার পাবো, সেটা আমরা পরে আসছি। এবং এরপরে উনি ব্যাকরণ এবং কাব্য এই দুইটা বিষয়কে কিভাবে দেখেছেন। ব্যাকরণ সাধারণত আমরা ভাষা শিক্ষার জন্য, ভাষা শিক্ষার যে নিয়ম সেটাকে পড়ি ব্যাকরণ, আর সাহিত্য তো পড়ি আমরা মনের আনন্দেই, যে সাহিত্যের মধ্যে উনি কাব্য বলতে আসলে সাহিত্যকে বুঝিয়েছেন। ব্যাকরণ এবং কাব্যর মধ্যে উনি ব্যাকরণকে আসলে যে প্রাত্যহিক যে প্রয়োজন বা শাস্ত্রের যে শক্তির প্রকাশ লাভের উপায়, এইটার উদাহরণ হিসেবে ব্যবহার করেছেন। আর কাব্যকে উনি আনন্দ লাভের উপায় বলেছেন, যে কাব্যটা হলো আনন্দ লাভের উপায়। আমরা এতক্ষণ দেখলাম যে প্রকাশটা যে আনন্দ লাভের উপায়, যেখান থেকে সাহিত্যের সৃষ্টি, সেই বিষয়টা যে কাব্য হলো আনন্দ লাভের উপায়, আর ব্যাকরণটা আমাদের প্রাত্যহিক প্রয়োজনীয়। সেখানে উনি আবার রান্নাঘরের বিষয় টেনে নিয়ে এসছেন, এবং যদি ব্যাকরণ যদি রান্নাঘর হয় তাহলে এই যে খাবার পরিবেশনের এই বিষয়টা, এটাকে তিনি কাব্যের সঙ্গে তুলনা করেছেন। যাই হোক, কী কারণে আবার উনি বলেছেন যে কাব্যের শেষ নেই, এই বিষয়টা আমরা আবার আসছি। যে এখানে একটা লাইন আমি একটু বলতে ভুলে গেছি, যে এখানে একটা লাইন আমার কাছে ইম্পর্টেন্ট ছিল, কেননা তার আনন্দ যে প্রকাশ, তার আনন্দই যে তার প্রকাশ। এই বিষয়টা ওই যে ব্যাকরণ এবং কাব্যের মধ্যে যে বলছে, যে কেননা তার আনন্দ যে প্রকাশ, যে আনন্দ কি প্রকাশ, মানে আনন্দ আমরা যখন হাসি, কেউ দেখলেও কিন্তু যদি আমার হাসির শব্দ শুনতেও না পায়, আমার মুখের যে এক্সপ্রেশন, অভিব্যক্তি, এটা দেখেই বুঝবে যে আমি হাসছি, তাই না? তাহলে বলছে যে আনন্দ যে প্রকাশ, আর আনন্দ যেই তার, আর আনন্দই হলো আসলে ব্যক্তির প্রকাশ, হ্যাঁ, আর আনন্দই যে তার প্রকাশ। আনন্দ হলো যে প্রকাশমান, আর আনন্দ ব্যক্তির প্রকাশ, মানে ব্যক্তিত্বের প্রকাশ, এগুলো সব আনন্দের বিষয়। আচ্ছা, এরপরে আসছে অমৃতের দুটি অর্থের কথা বলেছে। অমৃত বলতে আমরা বুঝি যে অমৃত, সুধা, এরকম। এখানে উনি বলছেন একটা অমৃত যে যার মৃত্যু নাই, আরেকটা হলো পরম রস। তো এটাকে আবার উনি বলছেন যে আনন্দ যে রূপ ধরেছে সে তো হলো এই রস, অমৃত যদি সেই রস হয় তাহলে তো এটার একই কথার আসলে দ্বিত্ব হয়ে যাচ্ছে, এই বিষয়টা উনি বলছেন। কাজে এখানে বলবো অমৃত মানে যা মৃত্যুহীন, অর্থাৎ আনন্দ যেখানে রূপ ধরেছে সেখানে সেই প্রকাশ মৃত্যুকে অতিক্রম করেছে, মানে আনন্দ যেখানে আছে সেখানেই অমৃত আছে, তার মানে সেটা মৃত্যুকে অতিক্রম করেছে, এইটাই উনি বলছেন। এবারে আমাদের কথা এখন বলছে যে কাব্য যেটি ছন্দে গাঁথা হয়, মানে উনি বলছেন যে কাব্যের বিষয়টা এখানে এসছে কি, যে কাব্য যে বিষয়টা সেটার কিন্তু আসলে শেষ নেই। একবার একটা কাব্য পড়লেই কি সেটা শেষ হয়ে যায়? তা হয় না, হ্যাঁ, তার রেশটা কিন্তু আমাদের মধ্যে রয়ে যায়, তার রেশ আমাদের রয়ে যায়। কিন্তু অর্থ বা প্রতিপত্তি এটা যেমন আসে বা অনেক বেশি প্রাচুর্য, সেটাও কিন্তু এক সময় শেষ হয়ে যেতে পারে, কিন্তু কাব্য প্রতিভা বা যে কোনো একটা কবিতা বা ভালো নাটক বা সাহিত্যের যে কোনো একটা বিষয় আমরা পড়লে কিন্তু সেটা আমাদের মনে গেঁথে যায়। সেই বিষয়টাও উনি আরও কিছু উদাহরণ দিয়ে বলেছেন, যে কাব্য যেটি ছন্দে গাঁথা হয়, রূপদক্ষ বলতে উনি আর্টিস্টকে বলেছেন, যে রূপ রচনা করেন সেটি যদি আনন্দের প্রকাশ হয় তবে সে মৃত্যুঞ্জয়। এই যে মৃত্যুঞ্জয় মানে যে তার মৃত্যু নেই,
এটাই উনি বোঝাতে চেয়েছেন যে আনন্দের প্রকাশ যে রচনা করেন সেটি যদি আনন্দের প্রকাশ হয় তাহলে সেটা মৃত্যুঞ্জয়। এই রূপদক্ষ কথাটি উনি নতুন ব্যবহার করেছেন, সেটা উনি বলেছেন যে কাব্যের বা চিত্রের তো সমাপ্তিতে সমাপ্তি নেই, যে বিষয়টা আমি আগে আলোচনা করলাম, যে এটা কিন্তু শেষ হয় না, কারণ ওটা রেশ আমাদের ভেতরে, আমাদের অন্তরে সেটা গেঁথে যায়। মানে একটা ভালো ছবি দেখে বাড়ি ফিরে এলাম, সেটা উনি বলছেন যে মেঘদূত শোনা হয়ে গেল, ছবি দেখে বাড়ি ফিরে এলাম, কিন্তু মনের মধ্যে একটা কিন্তু অবসাদ যদি আমরা বিষাদের কোনো কিছু দেখি তাহলে সেই অবসাদ আমাদের মধ্যে থাকে, যদি আমরা কোনো উচ্ছ্বাসের বিষয় দেখি তাহলে সেই উচ্ছলতা আমাদের মধ্যে বিরাজ করে, এই বিষয়টা উনি বলতে চেয়েছেন। তো ধন উপার্জনের জন্য যে উনি কারখানার কথা আবার উনি আসছেন, যে আসল কথা এই যে তারা যে আনন্দ ঐশ্বর্যকে প্রকাশ করছে প্রয়োজনের মানে আনন্দ উচ্ছ্বাসকেই আমরা প্রকাশ করি, যেখানে গরিব চাষার রক্তকে ঘূর্ণিচাকার পাক দিয়ে বহু শতকরা হারের মুনাফায় পরিণত করা হচ্ছে। আমরা কি করছি যে ওই গরিবদের পরিশ্রমে কিন্তু আমরা কী করছে, অর্থ উপার্জন করছি, কিন্তু কি বলছে যে পাটকল শ্রমিকদের ঘাম ঝরার কথা বলেছেন। এখানে আসলে এই অর্থ উপার্জনের কারখানাকে উনি মিথ্যা প্রতিপন্ন করেছেন, কারণ এখানে কোনো আনন্দের প্রকাশ নেই। ওরা যে কাজ করছে এটা শুধু ওদের নিজেদের জীবিকার তাগিদেই করছে, এখানে আসলে সেই আনন্দটা নেই, কেন আনন্দ লোকে এখানে ওদের স্থান নেই, ওরা শুধু পরিশ্রমে নিজেদের পেটের মানে দায়ী শুধু এই কাজটা করছে, এটাই বলছেন। এরপরে উনি আবার এসেছেন বসন্তে ফুল ফোটার কথা বলতে, হ্যাঁ, যে বসন্তের ফুলের মুকুল রাশি রাশি ঝরে যায়, ভয় নেই, কেননা ক্ষয় নেই, বসন্তের ডালিতে অমৃত রস আছে, হ্যাঁ, রূপের নৈবেদ্যে ভরে ভরে ওঠে। বসন্তে যে ফুলে ফুলে ছেয়ে যায়, এই সৌন্দর্য যে আমরা উপভোগ করি সেই বিষয়টা বলছেন। ফুলের ফোঁটা প্রকৃতির নিয়মে ফুল একসময় কিন্তু ঝরে যায়, তাই বলে কি আমরা বসন্ত ঋতুকে ভুলে যাই? ফুলের এই ঝরে যাওয়ার কোনো কিন্তু আসলে ক্ষতি নেই, মানে এই যে আমরা বললাম যে আনন্দ বা কাব্যের আনন্দ যে থাকছে, সেই রকম উনি আবার ফুলটাকেও যে আমি বললাম যে এর আগে ইতিবাচক হিসেবে দেখেছেন, সেই ফুলের ঝরে যাওয়াও কিন্তু কোনো ক্ষতি নেই, কারণ পৃথিবীর অনেক শক্তিশালী বিষয়ের চেয়েও এই সে শক্তি ধরে এই ফুলের এই যে ঋতুর বৈচিত্র্য, এই ফুলের সৌন্দর্য, কারণ সে আমাদের আনন্দের উৎস, সে বাইরে না থাকলেও মানুষের অন্তরে বাস করে। সেই বিষয়টা উনি বলতে চাচ্ছেন কিভাবে, যে বসন্তকাল হয়তো চলে যাচ্ছে, ফুলগুলো ঝরে যাচ্ছে, কিন্তু আমাদের মনের ভেতরে সেই ফুলের আমরা আবার পরবর্তী বছরে সেগুলো দেখতে পাবো, সেই বিষয়টা কিন্তু বিরাজ করে সব সময়। সেটাই উনি বলছেন যে এই ফুলের কি খ্যাতি আছে, আর এ কি ঝরে 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 পড়ে না, কিন্তু তাতে ক্ষতি হলো কি, পৃথিবীর অত বড় বড় পালোয়ানদের যে সে নির্ভয়, অন্তরের আনন্দের মধ্যে সে রয়েছে, সে অমৃত, যখন বাইরে সে নেই তখনও রয়েছে। বড় বড় পালোয়ানদের সঙ্গে তুলনা করেছেন যে যখন সে নেই তখনও সে আছে, আমাদের অন্তরে আছে। তো যাই হোক, সবশেষে প্রাবন্ধিক আসলে এটাই বলতে চেয়েছেন যে সাহিত্যের উদ্দেশ্য আনন্দ দান করা, যেটা আমি আগে বলেছি। এখানে যদি কেউ তার অন্য উদ্দেশ্য অর্থাৎ অন্য কোনো অর্থ খুঁজতে যায় তাহলে এটা হবে নিছক বোকামি। আর্টের দ্বারা আমাদের হিতসাধন হয় কি না এই প্রশ্ন অবান্তর, এই প্রশ্নটা কবি বলেই শেষ করেছেন যে সেই আনন্দের মধ্যেই যখন প্রকাশের তত্ত্ব, মানে এই আনন্দটাই আসলে আনন্দের সঙ্গে যে প্রকাশের একটা সম্পর্ক, সেই বিষয়টাই বলছেন তত্ত্ব, তখন এই প্রশ্নের কোনো অর্থই নেই যে আর্টের দ্বারা আমাদের। তো আজকে এই পর্যন্তই, তোমরা ভালো থেকো সবাই, ধন্যবাদ।